ওয়েলকাম ফ্রেন্ড টু দ্য মাস্টার অফ জব। আই এম ইউর ম্যাথ টিচার অভিক ভৌমিক। আজকে আমি তোমাদের মক টেস্ট 9-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ নিয়ে এসেছি তোমাদের সামনে। কিছু শর্ট ট্রিক্স নিশ্চয়ই শিখবো। তার আগে তোমাদের সাধারণত আমি যেটা করে থাকি, তোমাদের একটা কোর্স দিয়ে শুরু করি সব সময়, সেইভাবেই আজকে শুরু করব। সেটা হচ্ছে নলেজ স্পিক্স বাট উইজডম লিসেন। এবার এইখানে এইটা বোঝার আগে তোমাদের একটা জিনিস বলে দিই। সবসময় আমরা মনে করি যে নলেজ মানেও জ্ঞান, উইজডম মানেও জ্ঞান, তার দুটোর মধ্যে ডিফারেন্স কী? নলেজ হচ্ছে ইজ এ মেন্টাল এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, আর উইজডম হচ্ছে দ্য ক্যাপাবিলিটি টু অ্যাপ্লাই নলেজ ফর টেকিং সাম ডিসিশন বা লাইফ বা অন্য কিছু। তাহলে এইটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। যখন তোমার কাছে কোনো সম্বন্ধে, কোনো বিষয় সম্বন্ধে বা লাইফের কোনো কিছু সম্বন্ধে কিছু ইনফরমেশন থাকবে, দ্যাট ইজ নলেজ। উইজডম হচ্ছে যখন তুমি সেই নলেজটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে উইজডম। তো সেই অনুযায়ী যদি তোমরা দেখো, নলেজ স্পিক্স, নলেজ কিন্তু কথা বলে, কিন্তু উইজডম শোনে, গ্যাদার করে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তোমাদেরকে বলেছিলাম যে একটা করে কোর্স আমার কাছে পাঠাতে, তোমরা দেখছো কিন্তু কোনো রকমভাবে রিয়্যাক্ট করছো না। করলে হয়তো আমাদের ব্যাপারটা ভালো লাগবে। চলো প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটা বলেছে একটি আয়তকার বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং 16 মিটার প্রস্থ 12 মিটার হলে ওর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে বলেছে। তা ক্ষেত্রফল কত হবে? আমরা দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয়, এই দৈর্ঘ্য যদি বি হয়, প্রস্থ যদি এ হয়, তাহলে আমরা জানি এর ক্ষেত্রফল মানে এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি হয়, এটা আয়তক্ষেত্র, তাহলে কত হবে? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে, এটা গুণ করে নাও। আমি তোমাদের গুণ করার একটা ভালো সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো 16 × 12 দেওয়া আছে, 12টাকে আমি 10 + 2 লিখতে পারি। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, 160 + 32 মানে 192। 160 + 32 মানে 192। এটা তোমরা মুখোমুখি করতে পারতো। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। আমাকে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া ছিল এবং সেটার ক্ষেত্রফল বর্গ বার করতে বলেছে। এটার আনসার হবে 192। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এইখানে একটা ব্যাপার আছে, তোমাদের বলি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যাই থাকুক, আমাকে কিন্তু বাহুর দৈর্ঘ্যের কথা বলে দেওয়া নেই। বর্গক্ষেত্র কীরকম দেখতে হয়? বর্গক্ষেত্র এরকম দেখতে হয়, 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a স্কোয়ার, এরিয়া ইজ ইকুয়াল টু। এখানে কিন্তু আমাদের সেটা বলা নেই, এখানে বলা আছে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আবার সেই পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশনের ভ্যালুর কনসেপ্টে চলে যাব, যেখানে 20% মানে 1/5। এবার বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে বেড়েছে, মানে প্লাস হবে। তার মানে আগে যদি 5 থাকতো, তাহলে এখন হচ্ছে কত? 6। তাহলে আগে 5 ছিল, মানে সেটা 5 × 5 = 25 ছিল, 5 স্কোয়ার 25, আর এখন মানে 6 × 6 = 36। তাহলে বৃদ্ধি কত পেয়েছে? ডিফারেন্স কত? আগে ছিল 25, এদের মধ্যে ডিফারেন্স কত? 11। তাহলে পার্সেন্টেজ কত বেড়েছে? 44%। তার মানে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়াতে ক্ষেত্রফল কিন্তু 40% চেঞ্জ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে 40%। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। সবসময় পার্সেন্টেজের শর্ট ট্রিক্সই হলো পার্সেন্টেজের সবসময় ফ্র্যাকশন ভ্যালু বার করে নেবে। এইটা তোমাদের শেখাটা খুব জরুরি। আমার কি বলে, ফ্র্যাকশনের পার্সেন্টেজের ক্লাসে ফ্র্যাকশনটা তোমাদের করে দেওয়া আছে, সেইটা ভালো করে দেখে নেবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো পরের অঙ্কটা দেখি। এখানে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা, মানে 15, 25, 40, 75 দ্বারা বিভাজ্য।
আমরা এর আগেও এরকম টাইপের একটা অঙ্ক আগের দিন করেছিলাম, সেটাতে আমরা গসাগু করেছিলাম, বৃহত্তম বলা ছিল। এখানে আমরা কিন্তু লসাগু করব। তো এইখানে যদি আমরা লসাগু করি, এটা সলভ এরকম দাঁড়াবে 25, 40, 75। এটা লসাগু করলে কি দাঁড়ায়? 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 8 = 40, 5 × 15 = 75, 3 × 15। তাহলে এইটার যদি তোমরা গুণ করো তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে 600। এবার এখানে বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে আগে তোমরা বলো যে সবচেয়ে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা কত? 1000। এরপরে 999, তাহলে 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1000, সবচেয়ে বৃহত্তম হচ্ছে 9999। তা যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তা আমরা ক্ষুদ্রতম ধরে ধরে কাজ করব। এই ক্ষুদ্রতম সংখ্যাকে তুমি যদি 600 দিয়ে ভাগ করো, এই ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি 600 দিয়ে ভাগ করো তাহলে কি বেরোয়? 400 বেরোয়। এই অঙ্ক করার নিয়মই তাই, 400 বেরোয়। এই 400 আর 600-র মধ্যে ডিফারেন্স কত? 400 আর 600-র মধ্যে ডিফারেন্স কিন্তু 200। এই যে ডিফারেন্সটা, তাহলে যে সংখ্যাটা আমাদের চেয়েছে সেটা হবে ক্ষুদ্রতম সংখ্যা 1000 প্লাস এই ডিফারেন্সটা। তার মানে সো দ্য আনসার ইজ 1200। 1200 এমন একটা সংখ্যা যেটা এদের 4টে দিয়েই ভাগ যায়। আচ্ছা, এটা অনেক লেন্দি হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম শর্ট ফর্ম শেখাবো, এটা অনেক লেন্দি হয়ে গেল। তাহলে এটাকে শর্টে করবে কী করে? কারণ আমাকে তো অঙ্ক করে দেখাতে হবে না, আমাকে কী করতে হবে? মাল্টিপল চয়েসে আনসার দিতে হবে। এইখানে এত বিয়োগ করতে যাবে না। এটা ভাগ করার পরে তোমাকে এখানে এটা করতে হলে কি করতে হবে? তুমি এখানে 0 দিতে বসাতে পারো, দিয়ে 6 6 36 বা 6 7 42 6 6 36 দিয়ে ভাগ করতে পারো। তো বন্ধুরা, এখানে যখনই 1.5-এর বেশি চলে আসে তখন এটাকে আমরা কি 2 ধরে নিই। এখানে যেটা আসবে সেইটার সাথে এইটাকে গুণ করে দেবে, আনসার বেরিয়ে যাবে। এত বিয়োগ যোগ করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি 3 হতো তাহলে আনসার 1800 হতো, এখানে যদি 1 হতো তাহলে আনসার 600ই হতো। এখানে 1.6 মানে এখানে আমি তোমাকে ফ্র্যাকশনটাকে একটা গোটা সংখ্যায় ধরে নিতে হবে 2। তাহলে 2 × 600 1200 ইজ দ্য আনসার। চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা। এখানে বলেছে একটি ক্যাম্পে 300 জন লোক 9 দিনের খাবার মজুদ ছিল। 2 দিন পরে 12 জন লোক চলে গেল। বাকি খাদ্য বাকি লোক কত দিনে খাবে? আচ্ছা, এই অঙ্ক করতে গেলে আমি তোমাদের যেহেতু চ্যাপ্টার করাইনি, তোমাদের যখন চ্যাপ্টার করাবো তখন তোমাদের শর্ট ট্রিক্সের ডেসক্রিপশানটাও দেখিয়ে দেবো। মনে রাখবে, এর আগেও তোমাদের দেখিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ম্যান অ্যান্ড ওয়ার্ক, মানে ম্যান আর ডে, ম্যান অ্যান্ড ডে এটা বার করে রাখবো। তো এম ফর যদি ম্যান ধরি আর এমডিটা বার করে রাখবো। এমডিটা কত? প্রথমের শর্ত অনুযায়ী এমডিটা কত? এমডিটা হচ্ছে 2700। এগুলো মুখে মুখে হয়ে যায়, আমি তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি। এমডিটা 2700। জন আর দিন, জন দিন কত? এখানে 22700। এবার বলেছে কি 300 জন লোক কিন্তু 2 দিন খেয়েছে, 2 দিন পরে 125 জন চলে গেছে, সেটা ডাজন্ট ম্যাটার। কিন্তু এই 300 জন লোক তো 2 দিন ধরে খেয়েছে। তাহলে 300 জন লোক যদি 2 দিন ধরে খায়, সেকেন্ড ইয়েতে ম্যান M1 × D1 কত বেরোচ্ছে? 300 লোক 2 দিন ধরে খেয়েছে, তার মানে 600। তাহলে বাকি আছে কত? বাকি আছে কিন্তু 2700 - 600 করলে যেটা বেরোয় সেটা হচ্ছে 2100। তাহলে 2100 জন দিন বাকি আছে। এবার দেখা গেল 2 দিন খাওয়ার পর হঠাৎ করে 125 জন চলে গেছে। তাহলে 125 জন যদি চলে যায় তাহলে বাকি কত থাকলো? জন কত রয়েছে এখন? 300 - 125 মানে হচ্ছে 175 জন। এবার আমাকে বার করতে হবে এই 175 জন ওই খাবারটা কত দিনে শেষ করবে, কত দিন ধরে খাবে। আমি যদি ধরে নিই 175 জন এক্স দিন ধরে খাবে, তাহলে আমার কাছে এখানে জন্মদিন কত আছে? 2100। তাহলে এক্সের মান কত বেরোয়? এক্সের মান 175 যদি দিয়ে ভাগ করো তাহলে এক্সের মান বেরোয় 12।
এই 175 জন বাকি খাবারটা কিন্তু 12 দিনে খাবে। এবার এখানে তোমরা জিজ্ঞেস করতেই পারো, স্যার 2 দিন খাওয়ার পর তো 7 দিন থাকে, তাহলে কেন 12 দিনে খাচ্ছে? দেখো বন্ধুরা, 300 জনের জন্য লোক খাবার রাখা হয়েছিল, 300 জন ওই খাবারটা 7 দিনে খেত। 175 জন, তাদের জন্য তো এটা ওভার খাবার, খুব স্বাভাবিক ব্যাপার, তাহলে ওরা 7 দিনে খাবে না, ওটা 12 দিনে খাবে। তো এইটাই হচ্ছে অঙ্ক। মনে রাখবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সবসময়, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় জন আর দিন কাজ এরকম বার করে রাখবে, তাতে তোমাদের সুবিধা অঙ্ক করতে। যখন আমি চ্যাপ্টারে করাবো তখন তোমাদের খুব ক্লিয়ারলি এটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো। চলো পরের অঙ্কটা দেখিনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি, এই জায়গাটা আবার একটু দাগ পড়ে গেছে, আশা করি তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। যেটা হচ্ছে মূলদ সংখ্যা। তা তোমাদের একটা জিনিস বলে দিই, নাম্বার সিস্টেমে তোমরা আগে করেছো নিশ্চয়ই, মূলদ সংখ্যা কোনটাকে বলে? যখন কোনো পূর্ণ সংখ্যা হয় তখন সেটাকে মূলদ সংখ্যা বলে, 1, 2, 3 সংখ্যা বলে। যদি কোনো দশমিক সংখ্যা থাকে, দশমিকের পর গোনা যায়, মানে সসীম সংখ্যা থাকে, যেমন 2, 3 গোনা যাচ্ছে, 0.33 গোনা যাচ্ছে, দুটো সংখ্যা আছে, তাহলে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এইবার যদি কখনো কোনো মৌলিক সংখ্যা, মানে ধরো এরকম থাকলো 0.23, 0.2323, এইটা কমন চলে আসছে, কমন, তাহলে সেটা কিন্তু আবৃত সংখ্যা যেটাকে বলে, অসীম আবৃত সংখ্যা, তাহলে সেটাও কিন্তু মূলদ সংখ্যা, মানে রেশনাল নাম্বার। আবার যখন কোনো রুট ওভার থাকবে, সেই রুট ওভারটা যদি বর্গ হয় তাহলে কিন্তু 0.5, এটা কিন্তু মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যার আরও অনেক উদাহরণ আছে, তোমরা নাম্বার সিস্টেমের আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসে নিশ্চয়ই করেছো। তো এখানে কোনটা মূলদ সংখ্যা? দেখো, এই ফর্মুলা অনুযায়ী একমাত্র এইটারই বর্গ করা যায়, এটা বর্গ করা যাচ্ছে, তাই এইটাই হচ্ছে মূলদ সংখ্যা। দিস ইজ রেশনাল নাম্বার 0.25। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পারছো। চলো পরের অঙ্কটা। আচ্ছা, এখানে একটা তোমরা পরীক্ষার মক টেস্টের নাম্বার কোশ্চেনে নিশ্চয়ই এটা করতে পেরেছো, তাও তোমাদের বলে দিই, আগে ব্র্যাকেটের কাজ। এখানে কত আছে? 3 আর 2 5 হলো। ব্র্যাকেট উঠে যাওয়ার পরে কি আছে আমি তোমাদের এটা করে দেখাচ্ছি, ভাগ 5। এবার কোনটা হবে? এবার তোমরা বলবে স্যার বদমাস অনুযায়ী তো ডিভিশনটা আগে পড়ে, তার ডিভিশন হবে। আমি এটা কী করবো? 1/5 করে নেবো। যদি এখানে 1/5 করি তাহলে 1 পূর্ণ 1-এর 5, এই 1 + 1-এর 5, তাহলে এটা কত হচ্ছে? 6-এর 5। 6-এর 5 6-এর 5, তাহলে এখানে এবার কোনটার কাজ আগে হবে? বদমাস আগে অ্যাডিশনের কাজ হবে, দেন সাবট্রাকশনের কাজ হবে। তাহলে আগে অ্যাডিশন করে নিই। 2 - 6/5 1 ভাগ কত আসে? 4/5 1 ভাগ, তাহলে এটা আনসার আসবে 5/4। সো দ্য আনসার ইজ 5/4। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এটা তোমরা নিজেরাই করতে পেরেছো, আমি তাও করে দিলাম। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। আমি এটাকে 3x 1x ধরে নিলাম। তাহলে পিতার পুত্র, তার মানে এটা ফাদার এফ লিখলাম, এটা সন এস লিখলাম। আফটার 20 ইয়ার্স, মানে ধরো এখন যেটা বয়স তার সাথে 20 বছর যোগ করে দিলাম, 20 বছর পরে তাদের বয়স অনুপাত 2/1। তাহলে এখান থেকে আমি কি করব? এক্সের মান আগে বার করে নেব। তাহলে কত আসবে? 3x + 20, 2x + 40। তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে? 20। তাহলে এক্সের মান যদি 20 দাঁড়ায়, বর্তমান বয়সের অনুপাত কত ছিল? 3x আর 1x ধরেছিলাম। পিতা 3x, পুত্র 1x। তাহলে এখন সন্তানের বয়স কত? 1, এক্সের মান হচ্ছে 20, তার মানে পুত্রের এখন বয়স হচ্ছে 20 বছর। আশা করি তোমরা যেটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এইটা ইন্টু এইটা মানে কত বেরোয়?
এটা ইন্টু এইটা যোগ গুণ করে নাও, কত বেরোয় দেখে নাও। আমি তোমাদের আগেই বলেছিলাম এর একটা ফর্মুলা আছে, 1000 প্লাস 1 ধরলে অসুবিধাটা কোথায়। তো আমি যদি 1000 প্লাস 1 ধরি, তার মানে এটা প্লাস এইটা, তাহলে আসছে কত, এটা আসছে। তাহলে আমার কাছে কত আছে, 11 4টে শূন্য, তার মানে আমাকে এখনও লাগবে কত, 4টে 1 লাগবে। তো এইখানে 11 আছে, এইটাকে 11 দিয়ে ভাগ করে দাও, তার মানে সো দ্য আনসার ইজ 101। এটা তোমাদের একটা ভালো জিনিস শেখালাম, সবসময় যখন যোগ বিয়োগের ব্যাপার আসবে, গুণের ব্যাপার আসবে, সবসময় 100,000 প্লাস 1 ধরে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। এটা তোমরা নিজেরাই করতে পেরেছো, আশা করি পারবে। চলো পরের অঙ্কটা দেখে নিই। এখানে বলেছে একটি বাক্সে 384টা মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মূল্য কত। এটা আমরা আগেই শিখেছি যে 384টা মুদ্রা, এবার সেটা কোন অনুপাতে আছে, 2:3:7। এবার আমরা এটাকে কীভাবে ধরতে পারি, এবার আমাকে বলতে হবে মানে 1 টাকা 2 অনুপাতে আছে, তাহলে প্রথমটা কত, টোটালটা যোগ 12/2, তারপরে আছে 12/25 পয়সা আছে, 50 পয়সা আছে কত, 50 পয়সা আছে 3/12, আর 25 পয়সা আছে 7/12। তাহলে এটা টোটাল কত আসছে, 64। এটা আসছে 96, এটা আসছে 224। এবারে এটা হচ্ছে অনুপাত, এই অনুপাতে আছে। এবার দেখো বন্ধুরা, আমার কাছে এখানে 1 টাকা রয়েছে, তার মানে এখানে 1 টাকা 64টা 1 টাকার কয়েন রয়েছে। এখানে 50 পয়সার কয়েন 56টা আছে, তার মানে টোটাল মূল্য কত, 50 পয়সা, দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে আমি যদি হাফ ধরে নিই তাহলে কত হয়, হাফ ধরলে 48 টাকা রয়েছে মোট 50 পয়সা করে। 25 পয়সা তার মানে কত, 1/4 ভাগ, 25 পয়সা মানে 1/4 ভাগ, তা সেটাকে কাটলে কত হয়, 56। এইটা হচ্ছে টোটাল মূল্য। এবার এটাকে তোমরা যোগ করে দাও, আনসার বেরোবে 168। তার মানে মোট আমার কাছে 50 পয়সা, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মিলে মোট 168 টাকা রয়েছে আমার কাছে। খুব সোজা অঙ্ক, এটা করতে বেশি টাইম লাগে না, তোমরা নিজেরাই করতে পারবে, হয়তো পেরেছো, তবুও আমি তোমাদের দেখিয়ে দিলাম। চলো পরের অঙ্কটা দেখে নিই। এইটা তোমাদের অনেকবার আমি দেখিয়েছি, এটা আশা করি তোমরা নিজেরাই করেছো, তবুও দেখিয়ে দিচ্ছি। এটার অনেক নিয়ম আছে, সোজা নিয়ম। এ বি সি, এ বি কত 1 2, বিসি কত 3 4, সিডি কত, এটা ডি আছে, সিডি কত, সিডি বলেছে 5 6। তো এরকম নিয়ম আছে। তা তোমাদের কি করতে হবে, এটা 4 করে দাও, এটা 3 করে দাও, এটা 5 5 করে দাও, এটা 2 2 করে দাও, এবার এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 6 24, 24 দুগুণে 48, 4 5 20, 40, 40, 3 5 15, 30, 3 5 15, 15। এবার এটাকে কাটাকাটি করতে পারবে আশা করি তোমরা নিজেরাই। এটা কাটাকাটি করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। আসছি পরের ভিডিওতে পরের মক টেস্ট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। তোমরা নিজেরা এটাকে প্র্যাকটিস করবে, যদি কোনো জায়গায় ডাউট মনে হয়, কোনো জায়গায় প্রবলেম মনে হয়, তোমরা নিশ্চয়ই আমাদের জানাবে। আর যদি কারোর অন্য কোনো অঙ্কে ডাউট থেকে থাকে, তুমি কিন্তু নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ধন্যবাদ।